বউভাতের পরদিন সকাল সকাল উঠে পড়ল রিনি। সুগত ঘুমোচ্ছে। স্নান করে বাইরে বেরিয়েই দেখে রান্নাঘরে দিদিয়া চা করছে। কাছে গিয়ে দাঁড়ালো রিনি। উঠেছ? খুব ভালো। বউ মানুষদের নির্লজ্জের মতো দেরি করে ওঠা এ বাড়িতে চলে না। চলো এবার চায়ের কাপ আর ট্রে নিয়ে ডাইনিংয়ে। বাবা উঠে পড়েছেন, চা দিতে হবে। আর হ্যাঁ, কাল বেশি রাত পর্যন্ত জাগনি তো? বাবলুর শরীর খারাপ হবে বেশি রাত করলে। যা ধকল গেল কটা দিন। আবার তো কদিন পর থেকেই ওর অফিস। ডাইনিংয়ে গিয়ে রিনি দেখে শ্বশুরমশাই খবরের কাগজ নিয়ে বসে আছেন। রিনি ওকে চা দিতেই বলে উঠলেন, এ কি বৌমা, এত তাড়াতাড়ি উঠে পড়েছ? হ্যাঁ বাবা, আমিই বলেছি, ঘরের বউ বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে ঘরের লক্ষ্মীশ্রী থাকে না। তোর সবটাতেই বাড়াবাড়ি শিপু। সবে তো বিয়ে হলো ওদের, ঘর সংসার তো পড়ে আছে সারা জীবন। বাবা তুমি চুপ করো, ঘর সংসারের কি বোঝো তুমি? মা যতদিন ছিল সব সামলেছে, তারপর আমি। সব দিক না দেখলে এই সংসার ভেসে যাবে। ঠিক আছে, তাও বৌমাকে কটা দিন একটু সংসারেই জড়াস না। তুমি ঘরে যাও বৌমা। বাবলু উঠেছে কিনা দেখো। আর এত ভোর ভোর না উঠলেও চলবে। মানে? ঘরে যাবে কি? রান্নাঘরের সব বুঝে নিক, আমি আর কত করব? বুঝবে, কটা দিন যেতে দে, দিরাগমন সেরে আসুক। এখনই কেন করছিস এমন? বৌমা যাও তুমি ঘরে। রিনি চুপ করে দাঁড়িয়ে থাকে। কি করবে বুঝে পায় না। কাগজ দেখেই বাবা সম্বন্ধ ঠিক করেছিলেন। শাশুড়ি মানেই রিটায়ার্ড শ্বশুর আর এক অবিবাহিত ননদ, যে ভাইকে বড় করতে গিয়ে বিয়ে করেনি। ছিমছাম পরিবার। কিন্তু এ বাড়িতে পা দিতেই বুঝে গেছে বাবলুর চেয়ে 11 বছরের বড় ওই ননদই এ বাড়ির সর্বে সর্বা। ভাইটিকে তিনি ছোট ছেলের মতো আগলে রাখতে ভালোবাসেন। কাল রাত্রিতে তিনি শুয়েছিলেন রিনির সঙ্গে। সারা রাত বলে গেছেন কিভাবে বাবলুকে তিনি বড় করেছেন। মা মারা যাবার পর বাবলুকে তিনি আগলে রেখেছেন বুক দিয়ে। তাই নিজেও বিয়েও করেননি। বাবলুর সামান্য জ্বর হলেই তিনি কত অস্থির হয়ে যান। বাবলু তার হাতে ছাড়া আর কারুর হাতে রান্না খায় না। এমনকি রিনিকে তিনি পছন্দ করেছেন বলেই বাবলু পছন্দ করেছে। তার কথায় বাবলুর বেদ বাক্য। আর বিয়ে হয়েছে বলেই যেন এখনই সংসার বাড়ানোর কোনো ইচ্ছে যেন না থাকে রিনির। বাবলু তো নিজেই এখনও কত ছোট। এর ওপর নিজের সন্তান হলে দায়িত্ব নিতে হিমশিম খেয়ে যাবে। তার চেয়ে তিনি বলে দেবেন কবে ওদের সংসার বাড়ানো উচিত। তাই রিনি যেন একটু সামলে থাকে, বাবলুকে প্রলোভন না দেয়। আর সামনেই সুবচনীর কথা আছে, তার আগে যেন ওদের কোনো সম্পর্ক না হয়, এ বাড়ির তাই নিয়ম। বউভাতের দিন ঘরে যাওয়ার আগেও কানে কানে ওই এক মন্ত্র জপতে লাগেন, কোনোভাবেই যেন সম্পর্ক না হয় ওদের মধ্যে। সুবচনীর আগে এসব এ বাড়িতে মানা। সুগত অবশ্য ওকে একটা আংটি পরিয়ে দিয়েই শুভরাত্রি বলে ঘুমিয়ে পড়েছিল। অসহ্য লাগছিল রিনির, বড় অপমানিত বোধ করছিল। কিন্তু নতুন বউ, আগে বাড়িয়ে কথা বলাটা অশোভন লেগেছিল ওর কাছে। সারা রাত ঘুমায়নি ও। যে কজন আত্মীয় দূর থেকে এসেছিলেন ফিরবার তোড়জোড় শুরু করলেন। সবার সঙ্গেই হাসি মুখে কথা বলল রিনি। বিকেলের মধ্যেই বাড়ি ফাঁকা। সেই রাতেও ওই এক গল্প। ননদ বলে দিলেন পই পই করে, লোভ সংবরণ করে থেকো, তাতে তোমাদেরই মঙ্গল। সুগত সেদিন রাতে অন্য মানুষ। বলল আগের দিন ও খুব টায়ার্ড ছিল বলে রিনির সঙ্গে কথাও বলতে পারেনি ভালো করে। তার চেয়েও বড় কথা, দিদি পাশের বারান্দায় বসেছিল সারা রাত, তাই ইচ্ছে করেই ও চুপচাপ ঘুমিয়ে পড়েছিল। রিনি কিছু বলতে যাবে, হঠাৎ দরজায় টক টক করে আওয়াজ। দিদির গলা ভেসে আসে, ঘুমোসনি এখনো?
সুগত বলে ওঠে, হ্যাঁ দিদিয়া, তুমি যাও, ঘুমোচ্ছি। রিনি রাগ করে পাশ ফিরে শুয়ে পড়ল। সুগতও। রাতে সন্দেহ হওয়াতে আস্তে করে পা টিপে টিপে দরজা খোলে রিনি। যা ভেবেছিল ঠিক তাই। বাইরে মেঝেতে শুয়ে আছে শিপ্রা। কিছুই না বলে একটা ফটো তুলে রাখে ও। পরদিন ভোরে টকটক করে আওয়াজ দরজায়। রিনি ধড়মড় করে উঠে দেখে 5:30 বাজে। স্নান করে ঘরের বাইরে আসে ও। রান্নাঘর থেকে শিপ্রা বলে ওঠেন, আজ যে দেরি হলো উঠতে, কাল অনেক রাত পর্যন্ত জেগেছিলি বোধহয়। শ্বশুরমশাইয়ের কানে গেল কথাটা। বলে উঠলেন, কি হচ্ছে শিপু? বারণ করেছি না ওদের ব্যাপারে কথা বলতে? তুমি চুপ করো বাবা। রাত জেগে বাবলুর শরীর খারাপ হলে এরপর সামলাবে কে? রিনি কি জানবে বাবলুর ব্যাপারে? 2 দিন হলো এসেছে। রিনি থমথমে মুখ করে থাকে সারাদিন। সুগতকে অসহ্য লাগে। নতুন বর, কেমন হাঁদার মতো ব্যবহার। দিদিটাকে কিছু বলছে না, এদিকে নিজেও মুখ খুলতে পারছে না। সদ্য বিয়ের পর একটু চুপচাপ থাকতে হয় বলে দিয়েছে মা। তবে চুপ করেও থাকবে না, একটা উপায় বার করবেই। পরদিন বিকেলে ওরা যাবে দিরাগমনে। শিপ্রা একই মন্ত্র জপতে লাগলেন রিনির কানের কাছে। বাপের বাড়ি পৌঁছেও নিস্তার নেই। ফোনের পর ফোন। এবার সৌগতও ফোনের সুইচ অফ করে রাখে। দিরাগমন থেকে ফিরলে সুবচনীর তোড়জোড় শুরু করে শিপ্রা। এর মধ্যে জিজ্ঞাসা করে নেয় ওরা নিজেদের সামলে রেখেছিল কিনা। লজ্জা আর ঘেন্নায় মুখ লাল হয়ে যায় রিনির। রাতে ঘুমোতে যাবার সময় রিনি বলে ওঠে, দিদিয়া, আপনিও চলুন আমাদের সঙ্গে ঘুমোতে। কি ফালতু কথা বলছো রিনি? ঠিকই বলছি। আপনি ঠিক করে দেবেন আমরা কতক্ষণ জেগে গল্প করব। আজ তো সব বাধা শেষ, পুজোও শেষ হয়ে গেল। এরপর আপনার ভাইকে কোন ছুতোয় আটকাবেন বলুন? আর আপনি বা আমাদের দরজার বাইরে শুয়ে রাত কাটাবেন কতদিন? জীবনটা তো আর বস্তা পচা টিভি সিরিয়াল নয়। মুখ হাঁ হয়ে যায় শিপ্রার। কী সব বাজে কথা বলছো রিনি? ছি ছি, আমি না বাবলুর বড়দি? ভাইকে কোলে পিঠে করে বড় করেছি, আর এত বড় নোংরা কথাটা তুমি বলতে পারলে? সুগতও বলে ওঠে, রিনি, কি হচ্ছে এসব? শ্বশুরমশাই চলে আসেন চেঁচামেচিতে। শ্বশুরমশাইকে মোবাইলে তোলা ছবিটা দেখায় রিনি। লজ্জায় পড়ে যান বৃদ্ধ মানুষটি। ধমক দেন শিপ্রাকে। সুগত মাথা নিচু করে থাকে। শ্বশুরমশাই বলে ওঠেন, আমি লজ্জিত। বৌমা, তুমি আর সৌগত আলাদা বাড়িতে উঠে যাবে, আমিই ব্যবস্থা করে দেবো। এখানে তুমি ভালো থাকবে না। না বাবা, আমি ঘর করতে এসেছি, ছেলেকে তার বাবার থেকে আলাদা করতে নয়। দিদিকে বুঝতে হবে যে তার ভাই আর ছোটটি নেই, আর সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। আশা করছি দিদি বুঝবে কথাটা। শিপ্রা মুখ নিচু করে চলে যায় নিজের ঘরে। আর বাড়াবাড়ি করেনি। তবে ছোটোখাটো অশান্তি, মনোমালিন্য তো লেগেই ছিল। ইচ্ছে করে সুগত আর রিনির মধ্যে অনেক ছুতো নাতা করেই ঝগড়া বাঁধিয়েছে। নিজে না খেয়ে কাটিয়েছে অনেক রাত। তখন রিনিকেই আবার ধমক দিয়ে খাওয়াতে হয়েছে ওকে। তবে হ্যাঁ, রিনির একটা ফুটফুটে মেয়ে হবার পর শিপ্রা তাকে নিয়েই মেতে আছে এখন। রিনি আর সুগতর ব্যাপারে খুব একটা আর মাথা ঘামায় না। ভাইজি তার চোখের মণি।